আমরা নৈহাটি স্টেশনের সামনে থেকে একটা টোটো ধরেছি আর রামপ্রসাদের ভিটেতে যাবে, বলছে 100 টাকা নেবে দুজনের জন্য। রামপ্রসাদের স্নানের ঘাট বলা হয় যে মায়ের মূর্তি নিয়ে রামপ্রসাদ নাকি এইখান দিয়ে গঙ্গায় বিলীন হয়ে গেছিলেন। আর একেবারে বিপরীতে এই রাস্তা দিয়ে গেলেই রামপ্রসাদের ভিট। তো আমরা রামপ্রসাদের ঘাটটায় যাই। বাহ, কি সুন্দর! খুব সুন্দর কিন্তু ঘাটটা, আর দারুণ ভাবে বাঁধানো। এই যে সেখানে সাধক আর রামপ্রসাদের একটি অবক্ষ মূর্তি আছে, মাতৃমূর্তি নিয়ে উনি গঙ্গায় বিসর্জন দিয়েছিলেন। আর দেওয়ালে, এই ঘাটের দেওয়ালে, সেগুলোই তার জীবনের বিভিন্ন সময়কার যে কাহিনী সেগুলো চিত্রিত আছে। ওনার বালক রামপ্রসাদ, তারপরে হলো তার তন্ত্রগুরুর কাছে তিনি দীক্ষিত হয়েছিলেন, বিবাহ হয়েছিল, কাব্যচিন্তায় সাধক, দুর্গাচরণ মিত্রের সেরেস্তায় তিনি কাজ করেন এবং কাজ করতে করতে সেখানে কিন্তু উনি গান লিখতেন, চিন্তামগ্ন সাধক। আর নবাব সিরাজের সঙ্গে উনি দেখা করেছেন। কি সুন্দর করে এখানকার ইতিহাসটা, ওনার ইতিহাসটা এখানে সংরক্ষিত হয়েছে এই দেওয়ালে। আর আমরা ধীরে ধীরে গঙ্গার দিকে যাচ্ছি, যেখানে রামপ্রসাদ কথিত আছে মাকে নিয়ে বিলীন হয়ে গেছিলেন। আর একটা বড় গাছ, কতদিনের পুরনো জানা নেই। হালি শহরে রামপ্রসাদের ভিটেতে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি রামপ্রসাদ ঘাটে। রামপ্রসাদ ঘাট থেকে এবার যাবো রামপ্রসাদের ভিটেতে। মা কালী তখন শ্মশান কালী, শ্মশানেই তার অধিষ্ঠান। কিন্তু রামপ্রসাদের গান, তার রচনা এবং তার ভক্তিতে মুগ্ধ হয়ে বাঙালি সমস্ত ভক্তগণ সেই মাকে নিজের বাড়ির মেয়ে করে তুলেছে এবং তার গানেই আজ সেই মা কালী সারা জায়গায় সুপরিচিত। আমরা চলে এসেছি হালি শহরে রামপ্রসাদের ভিটেতে। এখানকার ঘাট, এখানকার ভিটে, মন্দির সমস্ত কিছুই তোমাদেরকে বলার চেষ্টা করব। আর ভোগ প্রসাদ কীরকমভাবে হয়, কটার সময় পুজো দেওয়া যায়, কটা পর্যন্ত খোলা থাকে, সমস্ত ইনফরমেশন দেব, আমাদের সঙ্গে দেখো। কথিত আছে রামপ্রসাদ বাঙালি বৈদ্য ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকেই কবিতার প্রতি তার ঝোঁক দেখা দিয়েছিল। তিনি একজন তান্ত্রিক পণ্ডিত এবং যোগী কৃষ্ণানন্দ আগম বগিসা দ্বারা অত্যন্ত প্রভাবিত ছিলেন। রামপ্রসাদ তার ভক্তিমূলক গানের জন্য সুপরিচিত হন। কালের প্রতি তার ভক্তি এবং সম্পর্ককে চিত্রিত করে তার জীবন অনেক গল্পের বিষয়। রামপ্রসাদের সাহিত্যকর্মের মধ্যে রয়েছে বিদ্যাসুন্দর, কালী কীর্তন, কৃষ্ণ কীর্তন এবং সঙ্গীত গীতি। শ্মশান কালী থেকে মা কিভাবে বাঙালির ঘরে ঘরে মেয়ের দরজা নিয়েছে সেই গল্প আজ শোনাবো। আর এটা যিনি সম্ভব করেছেন তিনি হলেন রামপ্রসাদ। সাধক রামপ্রসাদের পিতার মৃত্যুর পর দারিদ্র্যের কারণেই তিনি কলকাতায় চলে আসেন। 30 টাকা মাসিক বেতনে দুর্গাচরণ মিত্রের বাড়িতে হিসাব রক্ষক হিসেবে কাজ করেন। ঐতিহ্যগত বিবরণ অনুসারে রামপ্রসাদ তার চাকরির সময় কালীর ভক্তিমূলক গান লিখতেন। তার সহকর্মীরা রামপ্রসাদকে তার হিসেব খাতায় কবিতা লিখতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং তাদের নিয়োগকর্তাকে তা জানান। রামপ্রসাদের রচনা পাঠ করে দুর্গাচরণ মিত্র তার ধার্মিকতা এবং সাহিত্যিক দক্ষতা দ্বারা অনুপ্রাণিত হন। রামপ্রসাদকে চাকরি থেকে বরখাস্ত করার পরিবর্তে তখন তিনি তাকে গ্রামে ফিরতে বলেন এবং তার বেতন প্রদান অব্যাহত রাখেন। তিনি অনুরোধ করেন তিনি যেন কালীর গান রচনা করেন। রামপ্রসাদের বিবাহের পরবর্তী সময়ে পারিবারিক রীতি মেনে নববিবাহিত দম্পতিকে পরিবারের আধ্যাত্মিক শিক্ষক মাধবাচার্যের দ্বারা দীক্ষা দেওয়া হয়েছিল।
ঐতিহ্যগত বিবরণ অনুসারে দীক্ষার সময় গুরু মন্ত্রটি ফিসফিস করে তাকে শুনিয়েছিলেন। তখন রামপ্রসাদ দেবী কালীর প্রতি এক অমোঘ টান অনুভব করেছিলেন। এইটা হলো রান্নাঘর। এখান থেকেই রান্নার মাধ্যমে এখানে ভোগ দেওয়া হয় মাকে। আর রামপ্রসাদ মায়ের ভক্ত, মায়েরই এখানে আরাধনা হচ্ছে। মাতৃ মন্দিরে পুজো দেওয়ার জন্য সকাল 7:30 থেকে 12টা আর বিকেল 3টে থেকে 7:30 পর্যন্ত এই সময়ের মধ্যে মাতৃ মন্দিরে পুজো দেওয়া যাবে। আর মার্চ থেকে নভেম্বর পর্যন্ত সকাল 7:30 থেকে 12টা আর বিকেল 4টে থেকে 8:30। মায়ের 1টার সময় ভোগ নিবেদন করা হয়। যদি এখান থেকে কেউ ভোগ খেতে চাও তাহলে সকাল 9টা থেকে 10টার মধ্যে এখান থেকে রসিদ সংগ্রহ করতে হবে। রামপ্রসাদের ভিটের সামনেই এখানে যে মাতৃ মন্দির আছে তার সামনেই প্রচুর পুজো দেওয়ার জায়গা আছে আর এখানে মিষ্টির দোকানও আছে। তো তোমরা পুজো দিতে চাইলে বা মোমবাতি জ্বালাতে হলে এখানে সমস্ত ব্যবস্থা আছে। রামপ্রসাদের ছোট ছোট ঘটনা এই মন্দিরে চিত্রিত হয়েছে খুব সুন্দরভাবে। মোড় মেন রাস্তা থেকে একটু দূরে এই শিব মন্দিরটা এখানে অবস্থিত। রামপ্রসাদ যখন মাকে নিয়ে গঙ্গায় বিসর্জন দিয়েছিলেন, পঞ্চবটিতে কালিয়াধর, এরপরে কৃষ্ণচন্দ্রের পূজা মণ্ডপ, সিরাজের দরবার, কৃষ্ণচন্দ্র রায়ের দরবার, পূজা মণ্ডপে কৃষ্ণকালী, এবং খুব সুন্দরভাবে চিত্রিত আছে পোড়ামাটির কাজে রামপ্রসাদের কর্মস্থল শোভাবাজারে। গঙ্গা তীরে সিরাজ ও প্রসাদ, কালীরূপে মাতৃদর্শন। এখানে সেই বেড়া বাঁধার সেই একটা গল্প ছিল। রামপ্রসাদের বিবাহ, রামপ্রসাদের দীক্ষা, রামপ্রসাদের শাস্ত্রচর্চা খুব সুন্দরভাবে এই মন্দিরের গায়ে চিত্রিত করা আছে। তো মন্দিরের ভেতরটা একটু প্রবেশ করি। ওনার বাড়িতে এসেছি। জোড়া শিব মন্দির আমরা এখন প্রবেশ করছি। সাধক রামপ্রসাদ আর এদিকে রামকৃষ্ণ পরমহংসদেব। এখানে রামকৃষ্ণ মঠের যে চিহ্নটা থাকে সেইটা, মা শারদা এবং বিবেকানন্দ। তো আমাদের সারথী এখানে অপেক্ষা করছে, চলো। রামপ্রসাদের ভিটে অত্যন্ত পবিত্র স্থান এবং এখানে যে ঘাট আছে, ঘাটের বিপরীতে আছে হলো হালিশহর বয়েজ স্কুল। তো আর তার সামনে যদি একটা পার্ক থাকে তাহলে তো আমাদের বলাই বাহুল্য। এখানে তো ছোট ছোট ছেলেমেয়েরা আসেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে যারা দর্শনার্থী আছে তারাও এখানে অনেকটা সময় কাটাতে পারবে। তো আমি একটু ভেতরে যাচ্ছি। বাঁধানো একটা পার্ক এবং বাঁধানো চলার রাস্তাও, ফুটপাথও আছে। ভীষণ সুন্দর লাগছে এখানে, এত সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। এই পাথটা ভীষণ সুন্দর। খুব সুন্দর এখানটা একটা ফোয়ারা আছে। আর ছোটবেলা থেকেই শুনে যাক এখানে বাচ্চাদেরও জায়গা রয়েছে, বাচ্চারাও এখানে খুব সুন্দরভাবে এই গাড়ি ঠাড়ি নিয়ে ঘুরতে পারবে। আর এখানে ছোটখাটো কফি শপও আছে, এই যে ক্রেক কফি। রামপ্রসাদের ভিটে থেকে রানী রাসমণি দেবীর জন্মস্থল এবং সেখান থেকে হালিশহর স্টেশন, এই হলো আমাদের পথ। এবং এই পর্যন্ত আমাদের যে টোটো দাদা উনি নিয়েছিলেন 300 টাকা। স্থানের সবচেয়ে কাছাকাছি রেলওয়ে স্টেশন হলো হালিশহর রেলওয়ে স্টেশন। 1973 সালের 28শে সেপ্টেম্বর তৎকালীন কাঞ্চনপল্লীর কোনা গ্রামে রানী রাসমণির জন্ম হয়। পিতা হরেকৃষ্ণ দাস ও মাতা রামপ্রিয়া। মাত্র 7 বছর বয়সে তিনি তার মাকে হারান।
তিনি ছিলেন অসামান্যা সুন্দরী। মাত্র 11 বছর বয়সে কলকাতার জানবাজারের ধনী মাহিষ্য জমিদার বাবু রাজচন্দ্র দাসের সঙ্গে তার বিবাহ হয়। আমরা চলে এসেছি এখন রাসমণি ধামে। আর রাসমণি ধামের এখানে এসে শিব মন্দিরের দর্শন করছি। এখানে একটা অপূর্ব সুন্দর শিব মন্দির আছে একদম গঙ্গার ঘাটের কাছে, আর আমরা সেখানেই দর্শন করতে এসেছি। কলকাতা শহরের জানবাজারের রাজপরিবারে বিবাহ হয় রানী রাসমণি দেবী, কিন্তু তিনি জন্মেছিলেন নিতান্তই দরিদ্র পরিবারে। হালি শহরে রয়েছে তার জন্মভিটে। এখন সেটা সুন্দর করে সাজানো হয়েছে। জন্মভিটের সামনেই দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মা ভবতারিণীর মন্দির। এই মন্দিরেও বিরাজ করেন মা ভবতারিণী। এই মন্দিরের সঙ্গে রয়েছে বেলুর মঠের একটি আশ্রম। এখানে ভোগের আয়োজনও করা হয়ে থাকে। মন্দিরের পাশেই রয়েছে শ্রীরামকৃষ্ণের মূর্তি। গঙ্গার পাড়ে রয়েছে রানী রাসমণির জন্মভিটে। চারপাশে সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো হয়েছে এই জায়গাটা। গঙ্গার ঘাটে দীর্ঘক্ষণ বসে কাটিয়ে দেওয়া যাবে, আর মন ততটাই শান্ত হবে। আপাতত মন্দিরের ভিতর ভবতারিণী মায়ের মূর্তির বদলে রয়েছে ছবি, এবং শ্রী শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং মা শারদার ছবি রয়েছে এখানে। আমরা যখন গেছিলাম এখানে খুব সুন্দর একটা মেলা বসেছিল, আর গঙ্গার ধারে একটা চায়ের ঠেক থাকলে তো কথাই নেই। এখান থেকে একটুখানি চা নিয়ে নিলাম আর খানিকটা সময় কাটালাম গঙ্গার ধারেই এই শান্ত পরিবেশে। এরপরে ফেরার পালা। আমাদের সেই টোটো আমাদের হালিশহর স্টেশনে কিন্তু পৌঁছে দিয়েছিল। আমরা এখন ফিরছি ফুচকা গ্রামের মধ্যে দিয়ে।